আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিরেকশন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কি আছেন অবস্থা লিডার? লিডার? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু আমার খুব কাছের একটা মানুষ, আমার ছোট খালু, একদম ওনার ছেলের মতো করেই আমাকে ভালোবাসতো। ওই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিছে। আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই, সকলে ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সেইখানেই গেছিলাম, ওইখান থেকে আসার জন্যই একটু মিটিং এ জয়েন করতে লেট করছি, দুঃখিত, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার লিডার হাসান আবেদ স্যারকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমাদের বিজনেস আড্ডার ট্রফিক ওপেন হাউস, যে যার মতো কথা বলার সুযোগ আছে। মূলত এই ট্রফিকটাকে লিডার মাঝে মধ্যেই দেওয়ার কারণ, যাতে আমরা যে কোনো বিষয়ে টুকটাক করে কথা বলতে বলতে যাতে আমরা কথা বলা শিখতে পারি। তো যাই হোক, আপনারা সকলে আজকের বিজনেস আড্ডায় যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে বলার কারণ একটাই, দেখা গেল শেষে গিয়ে একজন লিডার এমন একটা কথা বলছে, সেই কথাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে বা হইতে পারে। এই জন্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করা। আজকে যেহেতু ওপেন হাউস, আর ইতিমধ্যে আমাদের লিডারও অলরেডি অনেক সুন্দর একটা উদাহরণ দিয়ে গেছেন যে বিজনেস আইসা যদি কিনা আপনি ম্যারাথন দৌড়ের হিসাব করেন, 15 কিলোমিটারের রাস্তা যদি আপনি মনে করেন যে 2-4 মিনিট বা 10 মিনিটে শেষ করবেন, সেটা আসলে সম্ভব হয় না। ম্যারাথন দৌড়টার এই প্রতিযোগিতায় আপনাকে বিজয়ী হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং সহ্য শক্তি আপনার অনেক থাকতে হবে। তাহলেই তিল তিল করে আপনি আপনার যে চূড়ান্ত যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আমাদের ডিএক্সএন বিজনেসটাও তার ব্যতিক্রম নয়, আমি মনে করি। দেখেন, মানুষের অসাধ্য পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা মানুষের অসাধ্য। এক লোক, তার বাড়িটা এমন একটা দুর্গম এলাকায় যে সেখান থেকে বাচ্চাদের স্কুলে লেখাপড়া করতে যাইতে হয় অনেক দূরে, তাও অনেকটা রাস্তা হাইটা। সম্ভবত এটা একটা বাস্তব গল্প। অনেক দূরে হাইটা যাইতে হয়। তো ওই ভদ্রলোকের অনেক গরিব, তার মধ্যেও বাচ্চাটা অনেক মেধাবী, সে লেখাপড়া করতে খুবই আগ্রহী। তো বাবা, সেও চায় যে মেয়ে যেহেতু লেখাপড়া করতে চাইতেছে, তাকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি তার লেখাপড়া করানোর জন্য। এইভাবেই বাচ্চাটা রেগুলার স্কুলে যাইতেছে আসতেছে। তবে মাঝখানে কিছুটা জায়গা আছে, একটা পাহাড়, হয়তোবা সেই পাহাড় বাইয়া উপরে উঠে ওই পাশ দিয়ে নাইমা যাইতে হয়, অথবা পাহাড়ের পাশ দিয়ে ঘেইসা যাইতে হয় অনেক বড় একটা নদী, নদীতে প্রচুর স্রোত। সেই রিস্কটা নিয়ে, যাতে যদি নদীতে পইরা যায় তার হয়তোবা পারে ওঠার কোনো সুযোগ থাকে না। এইভাবে এই ঝুঁকিটাকে নিয়েই ওই বাচ্চাটা রেগুলার স্কুলে যাইতে হয়। তো হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে যায় যে বাচ্চাটা পা পিছলে নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বাবা অনেক খোঁজাখুঁজি করে, কোথাও পায় না। পরে ওই বাবা মনে মনে একটা জিদ ধরছে যে আমি এই পাহাড় কাইটা রাস্তা বানাবো। জিদটা আসলে কি কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তার কলিজার একটা টুকরা, সেই টুকরাটাকে তার সারা জীবনের জন্য সে হারায় ফেলছে।
এখন তার লক্ষ্যটা এরকম যে আমার কলিজার টুকরা হারাইছে হারাক, আর কোনো বাবার কলিজার টুকরা যেন না হারায়। এই মানসিকতা নিয়ে, এই ভালো মানসিকতা নিয়ে সে পাহাড় কাটা শুরু করলো। একটু একটু করে কাটতেছে, একটু একটু করে কাটতেছে, আশেপাশের লোকজন দেখতেছে। তো প্রথম অবস্থায় কেউ তেমন কিছু বলেনি, যে ওর মেয়ে হারায় গেছে বা মারা গেছে, সেই কষ্টেও পাহাড়টা কাটা শুরু করছে। একটা সময় গিয়া ও যখন উপলব্ধি করবো যে না আসলে এটা আমার দ্বারা সম্ভব না, তখনও থাইমা যাবে। এটা প্রাথমিক পর্যায়ে মানুষ মনে করছে। এরপরে ও কাটতেইছে কাটতেইছে কাটতেইছে, দেখে কোনো থামাথামি নেই, দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস চলে যেতেছে, ওর কাজও চালাই যাইতেছে। এখন মানুষ ওরে পাগল ছাগল বিভিন্ন কথাবার্তা বলা শুরু করছে, যেই পাগল, এটা কি জীবনে কোনোদিন সম্ভব? তো একবার দুইবার কারো কোনো কথার জবাব দেয় না, সহ্য করে যাইতেছে, আর ওর কাজও করতে আছে। তো একটা পর্যায়ে গিয়া আহ একটা লোক এসে বলছে যে তুই এতটা পাগল হইলে হয়? এটা কি কোনো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব? তখনও অনেক লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলল যে তোর কাছে হয়তোবা এটা সম্ভব না, আমি কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই পাহাড় কাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। তোরা আমারে পাগল বল, ছাগল বল, যে যাই বলস, তাতে কিছুই যায় আসে না। আমার লক্ষ্য হয়েছে এই পাহাড় কাইটা রাস্তা তৈরি করা, যেই রাস্তা দিয়ে এই গ্রামের বাচ্চারা লেখাপড়া করতে স্কুলে যাবে এবং গ্রামের যত লোকজন আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। এমন ভাবে ওনার এই আহ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইছে, যেটা উনি কোনো কিছুর বিনিময়, এমনকি এরকমও বলছে যে আমার শরীরের শেষ রক্ত ফোঁটা থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এই কাজ থেকে বিরত থাকবো না। যেই কথা সেই কাজ। লম্বা একটা সময় পার হয়ে গেছে, পার হওয়ার পরে পাহাড় কাইটা রাস্তাও তৈরি হয়ে গেছে। যখন রাস্তাটা তৈরি হয়েছে তখন এলাকার লোকজন, আশেপাশের লোকজন তাকে বাহবা দিতেছে যে সত্যি মানুষের অসাধ্য কিছুই নেই। ও মন থেকে চাইছে, চেষ্টা করছে, ওর কাজ হাসিল হয়ে গেছে। দেখেন, এই গল্প থেকে আপনি আমি যদি কিনা একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি, আমি যে কোনো ওয়েতে ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেই শক্তি আপনাকে সফলতা থেকে ফিরিয়ে রাখবে। কোনো শক্তি নেই। আপনি ইতিহাস ঘাটলে অনেক কিছুই পাবেন, এরকম অনেক উদাহরণ আছে। আপনারা নিশ্চয়ই আমেরিকার যে সফল প্রেসিডেন্ট যার নাম বলা হয় আব্রাহাম লিঙ্কন, আপনারা কি কেউ আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ছেন? হয়তোবা অনেকে পড়ছেন, আবার অনেকে পড়েননি। দেখেন, আব্রাহাম লিঙ্কন, উনি সম্ভবত আহ ফুটপথে থাকতো, বা ওই চাটা বিক্রি করতো, বা জুতা পালিশ করতো, এরকম জীর্ণ শীর্ণ একটা মানুষ। কিন্তু একটা সময় গিয়া সমাজের আহ পরিবেশ পরিস্থিতি দেখা সে মনস্থির করলো যে এইভাবে তো আসলে মানুষের জীবন চলে না। মানুষের আহ রাষ্ট্রীয় যে অধিকার, সেই অধিকার মানুষ পাইতেছে না, এইভাবে তো আসলে মানুষের জীবন চলে না। তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আমি এই দেশের একজন প্রতিনিধি হব এবং দেশের আইন শৃঙ্খলা,
দেশের শান্তি শৃঙ্খলা সবকিছু ফিরিয়ে আনবো। এরকম একটা প্রতিজ্ঞা উনি নিছে। উনি প্রথমে কমিশনারের নির্বাচন করছে, সেখানে ফেল মারছে। এরপরে পৌরসভার নির্বাচন করছে, সেইখানেও ফেল মারছে। তারপরে বিয়ে করছে, বউ সাইরা চলে গেছে। তারপরে আপনার উপজেলা নির্বাচন করছে, সেই নির্বাচনে ফেল করছে। তারপরে এমপি নির্বাচন করছে, সেই নির্বাচনে ফেল করছে। এর মধ্যে মানুষের অনেক ধিক্কার, লাঞ্ছনা, বঞ্চনা অনেক কিছু ছিল। যেই বেটা তুই পারস না, তোর দ্বারা হয় না, তুই এটা করতে যাস কি লেগে? কারণ ওই ব্যক্তি করার কারণ হইতেছে উনি জানতো যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমাকে দিয়ে হবে। এটা উনি জানতো। এটা উনি একেবারে আহ ভিতর থেকে বিশ্বাস করতো, বিলিভ করতো যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি করবই করব। এভাবে করতে করতে অনেকবার নির্বাচন করার পরে উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়। দেখেন ইতিহাসের পাতায় এখনো ওনার নামটা আছে যে আমেরিকার সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। উনি ছিল হয়তো একজন মুচি, জুতা পালিশ করতো বা জুতা সেলাই করতো, কিন্তু ওনার লক্ষ্যটা ছিল অটুট লক্ষ্য। যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো ওয়েতে ওনার লক্ষ্যকে ওনার পূরণ করতেই হবে। এটা হলো যে ওনার ড্রিম, স্বপ্ন বলেন, লক্ষ্য বলেন, যাই বলেন। আর সেই লক্ষ্য উনি পূরণ করে কিন্তু দেখাইছে। এরপর আরেকজন প্রেসিডেন্ট যে আমেরিকার স্বাধীনতা ফিরিয়ে আনছিল। আমেরিকাও একটা সময় ব্রিটিশ শাসন করছে। সেই ব্রিটিশ শাসন থেকে আমেরিকার প্রেসিডেন্ট, ওনার নামটা দুঃখিত আমার স্মরণ নাই। উনি কত ৮-৯ বার বোধহয় যুদ্ধ করছেন। ৮-৯ বার, না জানো ১১ বার উনি যুদ্ধ করছে ব্রিটিশের বিরুদ্ধে, কিন্তু কোন যুদ্ধতেই উনি সফলতা অর্জন করতে পারেনি। তো লাস্ট যে যুদ্ধটা ছিল, মানে চূড়ান্ত যুদ্ধের যে আগের যুদ্ধটা ছিল, সেই যুদ্ধে উনি একটা গর্তের মধ্যে গিয়ে পলাইছে। পলাইয়া দেখে যে একটা মাকড়সা, আপনারা হয়তোবা জানেন যে সব মাকড়সা কিন্তু জাল বনে না, কিছু মাকড়সা মাটিতে থাকে, গাছে থাকে। তো ওর একটা মাকড়সা ওই গর্তের মধ্যে পড়ে গেছে। তো ওই মাকড়সা ওঠার জন্য চেষ্টা করতে আছে, উপরে উঠবে। ওই মাকড়সাটা ২১ বার চেষ্টা করার পরে ওই মাকড়সা সফল হয়েছে, যে মাকড়সাটা উপরে উঠে গেছে একদম। এইটা দেখা উনি এতটাই মোটিভেট হয়েছে যে সামান্য একটা মাকড়সা ও গর্তের মধ্যে ছিল, সেই গর্তের থেকে বের হইয়া ওর লক্ষ্য হয়েছে ও উপরে যাবে। সামান্য একটা মাকড়সা যদি কিনা ওর এই লক্ষ্যরে ও ঠিক রাইখা ও যদি কিনা প্রাণপণ চেষ্টা করে যাইতে পারে, আর যদি সফলতা অর্জন করতে পারে, আমি মানুষ, আমি কেন পারবো না? আমি আশরাফুল মাকলুকাত, আমি অবশ্যই পারবো। দেখেন এইভাবে উনি আহ ১০-১১ বার যুদ্ধ করার পরে কিন্তু আমেরিকা স্বাধীন হয়েছে। যেখানে আমাদের ডিএক্সএন কোম্পানির বয়স অলরেডি ৩৩ বছর, বাংলাদেশে ২৪ বছর, এবং পৃথিবীর অন্যান্য দেশে অনেক বছর। ভারতে সম্ভবত ২৫ বছর, কাতারে ২০ বছর, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। দেখেন আপনি আমি যে কাজটা করি, সেই কাজটা খুবই সিম্পল কাজ। কোম্পানির প্রতিষ্ঠাতা আপনাকে আমাকে কি বলছে? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের যে উপকারিতা আপনি পাবেন সেটা আপনি ৫ জনের সাথে শেয়ার করবেন, ১০ জনের সাথে, ৫০ জনের সাথে, ১০০ জনের সাথে শেয়ার করবেন। এই শেয়ার করতে করতে আপনার একটা টিম তৈরি হবে, আপনার নেটওয়ার্ক তৈরি হবে, ইন্টারন্যাশনালি আপনার একটা বিজনেস সিস্টেম তৈরি হবে। সেই সিস্টেমের মাধ্যমে আপনি মান্থলি হিসেবে ঘরে বসে থেকে আপনি ইনকাম গ্রহণ করবেন। যেখানে আমাদের দেশে যে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী একটা দোকান থেকে আপনি ১০ বছর, ২০ বছর, ৫০ বছরও যদি কিনা আপনি একটা দোকান থেকে আপনি সদায় খান, বা আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো যদি আপনি গ্রহণ করেন,
ওই দোকানদার কোনো একদিন আপনাকে বলবে না যে ভাই আপনি আমার থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন, এর উপকারিতাটা কি? আপনি কি এটা ব্যবহার করে আপনি স্যাটিসফাই কিনা? আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি বের হইতে পারছেন কিনা? এটা কি কোনোদিন কেউ বলবে নাকি? কেউ বলবে না। কেউ বলেও নাই। এরপরে যদি আবার বলেন যে ডিএক্সএন কোম্পানি আপনাকে আ বোনাস তো দিতেইছে। এরপরে কোম্পানির শেয়ার দিতেছে আপনাকে 2%, 2%। এরকম কোনো কথা কি ট্রেডিশনাল মার্কেটিং এ কোথাও আছে কিনা? কেউ কোনোদিন বলবে কিনা? কোনদিনও বলবে না ভাই। আমি ৯ ডিজিটের একটা নাম্বারের মাধ্যমে ডিএক্সএন কোম্পানির যে বিজনেস পার্টনার হইছি। আপনাকে আমাকে যে কোম্পানি গ্রহণ করছে এটা আপনার আমার ভাগ্য। অবশ্যই আপনার আমার ভাগ্য। কারণ আমি কোম্পানিতে কোনো ইনভেস্ট করিনি। ২ টা টাকা খরচ করি নাই। সেইখানে একটা কার্ড বানানোর মাধ্যমে কোম্পানি আমাকে ৬% থেকে ৭১% বোনাস দিবে বা দিতেছে। হাজার, হাজার লিডার আছে যারা ৬% থেকে ৭১% পর্যন্ত বোনাস পায়। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, যে ব্যক্তি কেবল জয়েন করছে, তার বোনাস কোয়ালিফাই করছে, সে ৬% এর জন্য ধরেন ৪ থেকে ৬,০০০ টাকা বা ৭,০০০ টাকার প্রোডাক্ট সে গ্রহণ করছে। আরেকটা ব্যাপার দেখেন, যেই ব্যক্তি এসআর ডায়মন্ড আছে, এরপরে এসআর ডাবল ডায়মন্ড আছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছে, বা ডাবল ডায়মন্ড বা আপনি ক্রাউন অ্যাম্বাসিডার যে আছে, সেও তার ওই বোনাসটা কোয়ালিফাই করার জন্য ওই ৬ থেকে ৮,০০০ টাকার প্রোডাক্টই কিনতে হইতেছে। এখন একজন সফল ব্যক্তি সে যদি কিনা ৬ থেকে ৮,০০০ টাকার প্রোডাক্ট কিনা সে লক্ষ লক্ষ টাকা বোনাস নিতে পারে, তা আপনি আমি কেন নিব না? আপনার আমার আসলে এই সুযোগটা দরকার আছে কিনা? অবশ্যই আছে। যেহেতু কোম্পানি দিতেছে আপনি কেন নেবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বব্যাপী এত নেয়ামত ছড়ায় রাখছে, সেটা শুধুমাত্র আপনার আমার জন্য। সবাই যদি নিতে পারে আমি কেন নিব না? ঠিক না? এমনকি আ এই যে নেয়ামতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য দিয়ে রাখছে, আপনি আমি সারাটা জীবন আপনার আমার যখন বুঝ হইছে, বোঝার পরে থেকে একটা নেয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে যদি সেজদা দিয়ে থাকি যে, হে আল্লাহ তুমি যে আমাকে অক্সিজেনটা দিছো বাঁচার জন্য, এর জন্য আমি তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। সারা জীবন আপনি সেজদায় পইড়া থাকলেও শুকরিয়া আদায় হবে না, আমি মনে করি। দেখেন ডিএক্সএন কোম্পানি যে মার্কেটটা সারা ওয়ার্ল্ড ব্যাপী ছড়াইয়া রাখছে, সবকিছু গুছানো। আপনি বাংলাদেশে বসে একটা ডিসকাউন্ট কার্ড বানাইছেন, সেই ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপনি অস্ট্রেলিয়া যাবেন, আমেরিকা যাবেন, সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া যাবেন, সৌদি যাবেন, পৃথিবীর যে কোনো দেশে যাবেন, যাই আপনার ওই কার্ডটাই আপনাকে পরিচয় দেবে যে এই ভদ্রলোক ডিএক্সএন এর একজন ডিস্ট্রিবিউটর, উনি ডিএক্সএন ফ্যামিলির একজন মেম্বার। এর জন্য আপনাকে আলাদা করে সিঙ্গাপুর যাইয়া, মালয়েশিয়া যাইয়া বা অন্য কোথাও গিয়া আপনাকে আইডি কার্ড বানাইতে হবে না। অথবা আপনি পৃথিবীর যে কোনো এক দেশ থেকে বানাইছেন, আপনি বাংলাদেশে আইয়াও সেম কথা বলতে পারবেন যে আমি ডিএক্সএন এর সম্মানিত একজন ডিস্ট্রিবিউটর। এই যে কোম্পানি যে আপনাকে আপনার জন্য আমার জন্য যেই সিস্টেমটা তৈরি করে রাখছে, জাস্ট এই সিস্টেমেই আপনি একটু একটু করে কাজ করেন। যেমন আমার লিডার প্রথমেই একটা উদাহরণ দিছিল যে ম্যারাথন দৌড়ের কথা। এখন যদি আপনি মনে করেন যে আপনি ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়েছেন, আপনি লাভ দিয়েই একদম একটা ডায়মন্ড পদবি অর্জন করে ফেলাইবেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, আসলে কি এটা সম্ভব? আপনি একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ যদি সৎভাবে জীবনযাপন করতে চায়, তার জীবনটা আসলে কোন ধারায় চলে?
আরেকটা মানুষ যে বিভিন্ন সুদের ব্যবসা করে বা ঘুষ খায় বা বিভিন্ন অনৈতিক কাজ করে, বিভিন্ন আহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে, তার জীবন ধারাটা কি? আর যে সৎভাবে জীবনযাপন করে তার জীবন ধারাটা কি? আপনি যদি কিনা সঠিকভাবে সৎভাবে জীবনযাপন করতে যান, আপনার একটু সময় লাগবেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো নিরাশ করবে না। কি জন্য নিরাশ করবে না? দেখেন, আমাদের এখানে যেহেতু আমাদের আহসান হাবিব লিডার আছে, তার কথাই আমি বলি। আচ্ছা, ওনার আল্লাহ আর আমার আল্লাহ কি ২? অবশ্যই না। একই আল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই, একই ব্যক্তি। এখন ওনাকে কোম্পানির সিস্টেম অনুযায়ী মাসে ১-২ লাখ টাকা ইনকাম দিতেছে। এখন আল্লাহ কি আমার প্রতি বিরাজী যে আমাকে সে ধন সম্পদ দিবে না? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল মানুষ সমান। এখানে কেউ ছোটও নাই, কেউ বড়ও নাই। আছে। হ্যাঁ, রনি আছে। লাগবো? সরি, এক মুরুব্বি একটা কথা জিজ্ঞেস করছে। দুঃখিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনিও যেমন, আমিও তেমন। আপনার জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অপরচুনিটি রাখছে, আমার জন্য সেই অপরচুনিটি রাখছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি যখন ওই ধন সম্পদের মালিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই ধন সম্পদ আমার কাছে সমর্পণ করবে। কারণ কি জানেন? আপনারা আশেপাশে একটু খেয়াল করলেই দেখবেন যে হঠাৎ করে একজন মানুষ ব্যবসা করে হোক বা কাজ করে হোক, তার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে। হওয়ার পরে তার ভিতরে এমন একটা অ্যাটিটিউড জন্ম নেয় যেটা সামাজিক না, অসামাজিক। যার কারণে তার ওই ধন সম্পদ থাকে না। সেটা কোনো না কোনো ভাবেই সেটা নষ্ট হয়ে যায়। হয়তোবা আমাকেও আল্লাহ ওই পর্যায়ে নেওয়ার জন্য আমাকে অপেক্ষা করাইতেছে। আমার যখন ধৈর্য শক্তি আর সহ্য শক্তি একদম পরিপূর্ণ হবে, তখন আমার যা প্রাপ্য সেটা আমাকে অবশ্যই বুঝাইয়া দেবে। এটা আমি স্বাভাবিক ব্যাপার মনে করি। আবার দেখেন, যে কথাটা বলতেছিলাম যে ডিএক্সএন বিজনেসে আপনার সফলতা অর্জন করতে হলে একটু সময় আপনাকে দিতেই হবে। কারণ আপনি ধরেন আপনার কাছে অনেক টাকা আছে। আপনি চাইলেই ১ মাসের মধ্যে, ১ সপ্তাহের মধ্যে অথবা আপনি যখন জয়েন করছেন, জয়েন করার সাথে, সাথে আ ২, ৪, ১০ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আপনি স্টার ডায়মন্ড হয়ে যেতে পারেন। কিন্তু আপনার পদবি অর্জন হয়ে গেল। কিন্তু আপনার টিম তৈরি হয় নাই। আপনি সিস্টেম তৈরি করতে পারেননি। যার জন্য আপনার ইনকামটা কিন্তু আসার সুযোগ নেই। আপনি স্টার ডায়মন্ড হইছেন, আপনি নিজের প্রয়োজনে আপনার একজনই ডিস্ট্রিবিউটর আপনি স্টার ডায়মন্ড হইছেন। যখন আপনি আপনার আইডি কোয়ালিফাইয়ের জন্য আপনি প্রোডাক্ট কিনবেন, তখন আপনি হয়তোবা আপনি ৭১% বোনাস আপনি পাবেন। কিন্তু সেই ৭১% বোনাস আপনার কয় টাকা আসবে? কিন্তু যখনই আপনার বিশ্বব্যাপী একটা টিম তৈরি হবে, আপনি টিমটা যখন আপনার অনেক বড় হবে, যেমন ধরেন আমার লিডার একবার বলছিল যে ওনার স্টার এজেন্টই আছে কত ৮৬০ প্লাস বোধহয়। দেখেন এই ৮৬০ জন স্টার এজেন্ট, আচ্ছা এর মধ্যে কি ১০০ জন স্টার এজেন্ট আইডি কোয়ালিফাই করে না? ওনার টিমে এতজন স্টার এজেন্ট আছে বিদেই তার আইডি কোয়ালিফাই করে, সিস্টেম অনুযায়ী কোম্পানি লিডারকে বোনাস দেয়। কিন্তু আমি যদি কিনা আপনার ওই ঝড়ে বক মারার মতোই আইসা স্টার ডায়মন্ড হয়ে যাই, তাহলে তো আমার টিমও থাকবে না, আমার টিমের মেম্বাররা আইডি কোয়ালিফাইও করবে না, আর আমার বোনাসও আসবে না। দেখেন কোম্পানির সিস্টেমটা কত সুন্দর। আপনি শুরু করছেন হয়তোবা কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করে। আমি আমার কথা বলি। আমি আমার মায়ের একটা সমস্যার জন্য একটা পেস্টের মাধ্যমে আমি ডিএক্সএন এ যুক্ত হই। সেই পেস্টটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো উপকার পাইছে আমার মা। তারপরে আমি
রিয়াজ ভাইয়ের সাথে কথা বইলা ডিএক্সএন এ যুক্ত হইছি। ডিএক্সএন এর বিষয়ে একটু জানার চেষ্টা করছি। বিজনেসটা শেখার চেষ্টা করছি। এখন এখনো আমি শিখতেছি। শিখতে আমার কিছু বিজনেস পার্টনার হইছে, কিছু মেম্বার হইছে, ২-১ জন ইউজার হইছে। তারা তাদের প্রয়োজনে প্রোডাক্ট ব্যবহার করে। আমি আমার প্রয়োজনে প্রোডাক্ট ব্যবহার করি। কম বেশি ৳১-৳২ আমিও বোনাস পাই। আমি যদি কিনা এই সিস্টেমে না আসতাম, আমি যদি যুক্ত না হইতাম, তাইলে হয়তো আমি অনেক কিছুই বুঝতাম না। এই গত পরশুদিন সম্ভবত উনি সম্ভবত আমার আপলাইন একজন বিজনেস পার্টনার। তো উনি আমারে চিনছে, আমি উনারে ভালো চিনি নাই। কারণ উনার সাথে দেখাই হয়েছিল বোধহয় একবার। তো উনি আমারে বলল কি যে, "ভাই কেমন আছেন?" "হ্যাঁ ভাই ভালো আছি।" আমি অমুক। "ও আচ্ছা ভাই, হ্যাঁ ভালো আছেন?" যদিও চিনি নাই কিন্তু সে যেহেতু পরিচয় দিছে, তো আমি যদি তারে পরিচয় না দেই বা তারে যদি না চেনার ভান করি তাইলে লোকটা নিশ্চয়ই মনে ব্যথা পাবে। যে দেখো আমি পরিচয় দিলাম তারপরে চিনে না। তাইলে এর লগে আমি কি কথা বলব? পরে কথায় উনি বলল যে, "ভাই কি অবস্থা? আপনার বিজনেস কেমন চলে? প্রোডাক্ট চলে কিনা?" আমি বললাম যে, "হ্যাঁ ভাই আমার টুকটাক কিছু সেল আছেই। মাসে টুকটাক কিছু না কিছু সেল হয়ই।" তো উনি বলল যে, "ভাই আসলে আমি তো একটু ঝামেলায় আছি যার জন্য আমি বিজনেসটাকে কন্টিনিউ করতে পারতেছি না। তবে চেষ্টা করতেছি।" তবে আমি উনার সাথে ১-২ মিনিট কথা বলছি। উনার আবার একটা তাড়া ছিল, একটা লোক দাঁড়াইছিল যার জন্য চইলা গেছে। তো যতটুকু সময় এই কথা বলছি আমি নিজে উপলব্ধি করছি যে উনি কিছুটা হইলেও মোটিভেট হইছে। উনি বোঝার চেষ্টা করছে বা ফিল করার চেষ্টা করছে যে না, আসলে আমি যেভাবে বইসা আছি বইসা থেকে তো লাভ নেই। আমার তো কাজটা করা উচিত। এভাবে আমি উনার সাথে কথা বলছি। দেখেন লিডার আমাকে আরেকটু সময় দেওয়া যায় না? জি, জি বলেন, কথা বলেন। কেউ তো হ্যান্ড রাইজ করে নাই, সমস্যা নাই, কথা বলেন। জি ধন্যবাদ। তো আপনি বিজনেসটা শুরু করছেন অন্তত আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এইটুকু চেষ্টা করে দেখেন যে এর শেষ কোথায় সেটা আমি একটু দেখি। অন্তত এই পরিকল্পনাটা বা এই প্রতিজ্ঞাটা আপনি করেন যে এর শেষ কোথায় আমি একটু দেখি। এই যখনই আপনি এর শেষ দেখতে চাইবেন, তখনই দেখবেন যে আপনি সফল। হয়তোবা আ ১ বছর ২ বছর সময় লাগবে। আমাদের লিডাররা আমাদেরকে প্রতিনিয়ত বলেই যে ০ থেকে ১,০০০ দিন পর্যন্ত একটা মানুষ যদি কিনা ডিএক্সএন বিজনেসে লেগে থাকে, শুধুমাত্র লেগে থাকে, তাতেই সে সফলতা অর্জন করতে পারে। কথাটা মিথ্যা না। 100% সত্যি। দেখেন আমার লিডার যিনি আমাকে জয়েন করাইছে রিয়াজ মুন্সী ভাই। দেখেন উনি কিন্তু আমার জানা মতে ওইভাবে বিজনেসটাকে করতে পারতেছে না। কারণ উনি যে কাজ করে সেই কাজের জন্য উনার অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাইতে হয়। উনি ডিএক্সএন এর সময় না দিতে পারে না বললেই চলে। কিন্তু তারপরও যখনই উনার একটা চা খাওয়ার সময় হয়, উনি আমাকে যেটা বলছে, যখনই উনার একটা চা খাওয়ার সুযোগ হয় তখনই উনি অফিসে যায়। অথবা কোনো একটা চায়ের দোকানে চা খাইতে গেলেও তাদের ওইখানে কি আছে বা দোকানদারের সাথে এই বিষয়টা উনি শেয়ার করে, আলোচনা করে। আমি উনারে ফলো করি। আমিও চেষ্টা করি কোথাও গেলেই তার সাথে এই বিষয়টা একটু কথা বলার জন্য। যে ভাই আমি তো ডিএক্সএন বিজনেস করি। আমার এই প্রোডাক্ট আছে। আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি। এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ভাল লাগছে আমার কাছে। অন্তত এই কথাটুকু বললেও বলি। দেখেন উনি কাজের জন্য ডিএক্সএন ওইভাবে সময় দিতে পারে না। কিন্তু তারপরেও উনি স্টার এজেন্ট। এবং হয়তোবা খুব শীঘ্রই উনি স্টার রুবি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে উনার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। এই যে সিস্টেম, এই সিস্টেমটা আর আপনি আসলে কোথায় পাবেন বা কোথায় পাওয়ার আছে? আমার তো সেরকম কিছু মনে হয় না যে এত ভালো সুযোগ সুবিধা আর কোথাও আছে। তবে একটা কথা আমাদের অবশ্যই জানা থাকা উচিত। আমরা যদি কিনা একটা বিষয়ের উপরে না জানি, আমি আরেকটা গল্প বলি। এক ভদ্রলোক, উনার আরো ২ টা ভাই। বড় ভাই লেখাপড়া শেষ কইরা একটা চাকরি করতেছে।
মাঝখানে বোনেরা আছে। তো যার জন্য ২ টা ভাই আর হইলো যে অনেক ছোট। ২ টা ভাই, একটা হইলো যে 8 এ পড়ে, আরেকটা হইলো যে 6 এ পড়তো। তো 7 গ্যাপ দিয়ে ওইটারও 8 এ আনিয়া ২ টার এক ক্লাসে রাখছে। তো মেজো যে ভাইটা, ওইটা হলো পাজির পায়জামার দড়ি। মানে খুব দুষ্টামি করার পটু। তো ওই ভাইয়ের পকেটে হাত দেয়, বাবার পকেটে হাত দেয়, বা বিভিন্ন যত ফাইজলামি আছে সব ওই মেজো ভাইটা করে। এখন একদিন মেজো ভাইটারে যখন টাকা চুরির দায় বড় ভাই ধরছে, বড় ভাই মারতেছে, ওই সময় গিয়া ও করছে কি, ওই বড় ভাইয়ের পকেটে হাত মাইরা টাকা বের করে নিয়েছে, 500 টাকা। এখন যাক, মারধর শেষ হয়েছে। পরে ছোট ভাই গিয়ে জিজ্ঞাসা করছে, বড় ভাই তুই এটা কি করলি? তোরে ভাই মারতেছিল, সেই সময় তুই যে তার পকেটে হাতটা দিলি, সে যদি কিনা তোরে তো ওই সময় ধরতে পারতো, তাইলে তোরে কি করতো? তোরে তো আজকে মাইরেই ফেলাইতো। তখন ওই মেজো ভাই বলতেছে, দেখ, আমি জীবনে যত চুরি করছি, আজকে আমি সফল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে আমি সফল। কারণ আজকে যে আমি চুরিটা করছি, এইটার জন্য আমার বড় ভাই আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না। ছোট ভাই বলতেছে, কি, কেমনে সম্ভব? হা, আমি টাকাটা নিছি কোন সময়? বড় ভাই যখন আমার মারতেছে, আর বড় ভাই যখন আমার ধরছে, তখন সে তখন কই থেকে আইছে? অফিস থেকে আইছে। তাইলে সে বাসায়ও ছিল না, তার পকেটে আগে হাত দেওয়ার সুযোগ ছিল না। সে যখন আমার মারতেছে, তখন আমি তার পকেটে হাত দিছি, তার থেকে টাকা চুরি করছি। সে আমারে কোনোদিনও, আপনাদের কাছে প্রশ্ন, সে বড় ভাই কি কোনোদিনও তারে সন্দেহ করবে যে আমার মেজো ভাই আমার পকেট থেকে টাকা নিছে? সন্দেহ করার কোনো সুযোগ আছে? নাই। কারণ বড় ভাই কল্পনাও করতে পারবে না যে ওরে যখন আমি মারতেছিলাম, ও সামনে আমার পকেটে হাত মেরে দিছে। এই যে যে চিন্তাটা দেখেন, আমি এই গল্পটা বলার কারণ, এই যে যে চিন্তাটা, একটা মানুষ, ওই ব্যক্তিটাই যদি ভালো কাজে তার এই টেকনিক বা এই বুদ্ধিটাকে যদি সে প্রয়োগ করতে পারে, তার সফলতা ফিরিয়ে রাখার কোনো সুযোগ নেই, কোনো শক্তি নেই। আপনি সফলতা অর্জনের জন্য যেকোনো টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। আপনি যেই একজন গেস্টরে আপনি যেভাবে ইনভাইট করতেছেন, যদি দেখেন যে না সেভাবে আসলে কাজ হইতেছে না, আপনি ইনভাইট ঘুরাইয়া দেন। একটু ভিন্নভাবে করেন। আপনি যেভাবে প্রোডাক্টের বিবরণ আপনি তার কাছে বলতেছেন, যেভাবে এক্সপ্লেন করতেছেন, যেভাবে কথা বলতেছেন, সেভাবে যদি কিনা কাজ না হয়, তাহলে আপনি একটু ভিন্নভাবে করেন। সেটাও না হইলে আরেকটু ভিন্নভাবে করেন। সেটা না হইলে আরেকটু ভিন্নভাবে করেন। একটা সময় গিয়া দেখবেন যে আপনার কথা বলার স্টাইল, আপনার ইনভাইট করার স্টাইল সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং সবার চাইতে আলাদা। দেখেন, পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, ওই লোকটা কিন্তু যখন স্কুলে যাইতো, তখন উনার স্কুলের টিচাররা, বিশেষ করে হেড টিচার, ওই গার্ডিয়ানের কাছে ডায়েরিতে লেখা দিছে যে আপনার ছেলের মাথায় এতই সমস্যা বা এতই দুর্বল যে ওরে যদি কিনা আমার স্কুলে রাখি, তাইলে কি হবে? আমার স্কুলের বদনাম হবে। কারণ ও পাশ করার মতো কোনো সুযোগ নাই। কারণ ও লেখাপড়াই করতে পারে না, ও বোঝেই না কিছু। আর ওরে বইলা দিছে যে তুমি কালকে থেকে আর স্কুলে আসবা না। পরে বাড়িতে গিয়ে বললো যে মা, আমারে স্কুল থেকে বলছে হেড স্যার যে তুমি আর স্কুলে কালকে থেকে আসবা না। পরে কেন? পরে বলছে ডায়েরিতে লেখা দিছে। তো ডায়েরি খুইলা মার কাছে দিছে। মা পইরা দেখলো যে আপনার বাচ্চাটা এতই আহ, দুর্বল যে এই বাচ্চাটাকে যদি কিনা আমরা স্কুলে লেখাপড়া করাই, তাহলে আমাদের স্কুলের বদনাম হবে। কাজে এই বাচ্চাটাকে আর স্কুলে পাঠায়েন না। ওরে বাসায় আপনি যতটা সম্ভব ততটুকু পড়ান, এছাড়া আমাদের কিছু করার নেই। পরে মা করলো কি, বাচ্চাটাকে বললো, বাচ্চাটা জিজ্ঞেস করলো যে মা আসলে ডায়েরিতে কি লেখছে আর আমার কেন যাইতে না করছে? মা একটু টেকনিক খাটাইছে যে বাবা, আসলে তোমার যে মেধা, তোমার যে বুদ্ধি, তোমারে পড়ানোর মতো টিচার আসলে ওই স্কুলে নাই। তোমারে পড়াইতে হলে আরো ভালো মানের, অনেক অনেক ভালো মানের টিচার লাগবে।
এই জন্য তোমার স্কুলে যাইতে মানা করছে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমার কাছে আজকে থেকে পড়বা। পরে হ্যাঁ ঠিক আছে, মার কাছে পড়তেছে। যখন একটু বড় হয়েছে, তো ওনার মাথায় ভূত চাপছে যে উনি বৈদ্যুতিক বাল্ব বানাবে। দেখেন একটা মানুষ কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলে 999 বার পর্যন্ত উনি বাল্ব বানাইতে গিয়ে ব্যর্থ হয়েছে। ওনার বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন সবাই বলছে যে বেটা তুই এটা কি করস পাগল ছাগলের মতো, এটা কোনোদিন সম্ভব না, এগুলো বাদ দে। কারণ না তোরা কস কি, আমি 999 বার চেষ্টা করে আমি এইটা শিখছি যে এই 999টা পদ্ধতিতে বৈদ্যুতিক বাল্ব বাল্ব আবিষ্কার করা সম্ভব না, এটা আমি শিখছি। যখনই 1000 বার উনি ট্রাই করছে, তখনই উনি সফল হয়েছে। তো উনি যদি ওই 999 বার ট্রাই করেই যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলছে যে বেটা এটা কোনোদিন সম্ভব না, তুই এগুলো বাদ দে, তাহলে কি আদৌ আমরা বৈদ্যুতিক বাল্ব দেখতাম? ওই সময় সম্ভব ছিল না। আপনি আমি ইনভাইট করতে যাইয়া, ফলো আপ করতে যাইয়া, একজনের সাথে কথা বলতে যাইয়া, মিটিং এ কথা বলতে যাই আমরা যে ভুলগুলা করব, সেই ভুল থেকে আমি শিক্ষা নেব যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এটা এইভাবে না এইভাবে বলতে হবে, সেটাকে আমি সংস্কার করব, সংশোধন করব। তাইলেই না আমি মানুষ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করছে, ফেরেশতাদের সাথে যে সে জিহাদ করছে, ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনি এই আদমজাত কি জন্য বানাইবেন, ওরা দুনিয়ায় যায় দাঙ্গা ফাসাদ করবে, দরকার নাই, আমরাই আপনার ইবাদত করতেছি, সেটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে যে হে ফেরেশতা, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ে যে গর্ব কইরা কথাটা বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না, এটার তো একটা কারণ আছে, তাই না? আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র খাবো দাবো ফুর্তি করবো এই শেষ? আপনার আমার অনেক বড় দায়িত্ব আছে। দেখেন আমার বাবা একজন কৃষক। আমার ছোটবেলায় অনেক কষ্ট করে আমাদের সংসারটা চলতো। এরকম হয়তোবা অনেকেই আছেন, কেউ বলে কেউ বলে না, বা আপনি কোনো সমস্যায় ছিলেন না, কিন্তু আপনার পরিবারের যে প্রধান বাবা তিল তিল করে তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনার আমার জন্য, তার প্রিয় সন্তানের জন্য তার শ্রেষ্ঠটা দেওয়া, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনি একজন পুরুষ, আপনি একজন বাবা, আপনি একজন ভাই, আপনি একজন স্বামী, আপনি একজন ছেলে, আপনার তো একটা দায়িত্ব আছে। দেখেন আমার বাবা যদি এরকম করতে পারতো, এমন একটা সিস্টেম যদি কিনা উনি জানতো, যে সিস্টেমে আহ আমরা প্যাসিভ ইনকাম যেটাকে জানি, এরকম একটা সিস্টেম যদি কিনা উনি তৈরি করতে পারতো, তাইলে কিন্তু অবশ্যই করতো। উনি জানতো না, জানার সুযোগ ছিল না, যার জন্য করতে পারে নাই। কিন্তু আপনি আমি এই পঞ্চম জেনারেশনে আইসা যদি আপনি আমি যাই না দেইখা এই সিস্টেমটাকে তৈরি করতে না পারি, এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার হবে, আমি যদি না পারি। দেখেন আমি জয়েন করার পরে অনেকেই আমারে বলছে যে তুই তো আগেও অনেক এমএলএম অন্য এমএলএম কোম্পানির সাথে ছিলি, এটা আসলে সম্ভব না, এটা কোনোদিন কিছু করা যায় না। কিন্তু যেহেতু আমি একটা এমএলএম কোম্পানির সাথে ছিলাম, তার সিস্টেম আর ডিএক্সএন এর সিস্টেম রাত্র আর দিন ব্যবধান। এই জন্য আমি 100% বিলিভ করি, বিশ্বাস করি মন থেকে যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব, অবশ্যই সম্ভব। ধরেন আপনার পিছন থেকে 1000 লোক বলতেছে যে তুই পারবি না, তুই পারবি না, তুই পারবি না,
আর আপনি একা একা নিজে থেকে বুকে হাত রেখে বলতেছেন আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আপনি অবশ্যই পারবেন। আপনার দ্বারাই সম্ভব। যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে আপনি যদি কিনা চান তাইলেই সম্ভব। দেখেন ওই পাহাড় কাটার মতো, যদি ওই ব্যক্তির আশেপাশের লোকজন যে নেগেটিভ কথা বলছে যে এটা কোনোদিন সম্ভব না, এত বড় পাহাড় বেটা, এটা কাইটা কি রাস্তা তৈরি করা যায় নাকি, উনি যদি থাইমা থাকতো তাইলে সম্ভব হইতো না। এখন আপনি যদি কিনা ডিএক্সএন বিজনেসে আইসা থাইমা যান তাইলে সম্ভব। যদি কিনা আপনি বিজনেসটা করেন, বিজনেসটাকে আঁকড়ায় ধরেন, আপনি যদি কিনা শেখেন, বোঝেন, জানেন, তাইলেই সম্ভব। আমি কালকিনি থেকে ঢাকা যাব। নদী পথও আছে এবং সড়ক পথও আছে। সড়ক পথের মধ্যে আবার আপনার আরিচা দিয়ে যাওয়া যায়, তারপর আবার মাওয়া দিয়ে যাওয়া যায়। এখন যে আমি যদি কিনা রাস্তাটা সঠিকভাবে চিনি, আপনি যদি রাস্তাটা সঠিকভাবে চেনেন যে আমার ঢাকা যাইতে হইলে এই রাস্তা দিয়ে গেলে আমি 2 ঘন্টা যাইতে পারবো, আর এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমার 4 ঘন্টা লাগবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি সোজা রাস্তায় যাবেন নাকি বাঁকা রাস্তায় যাবেন, টোটালটাই আপনার সিদ্ধান্ত। তবে ভাই একটা কথা বলি, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন আমার জীবন আমি সাজাবো যেভাবে খুশি সেভাবে সাজাবো, বাস, সম্ভব। আর আপনি যদি এরকম হন যে সবাই যেরকম বলছে, আপনার আশেপাশে কোনো একজনকে আপনি একটু প্রশ্ন করে দেখেন বা বইলা দেখেন, তুমি কি করতে চাও? আমি কি করতে চাই, এরকম বলবে। আমি কি করতে চাই দেখি দি কি করা যায়। আসলে আমাদের দেশে যত স্টুডেন্ট আছে তারাও জানে না, বাবা মারাও জানে না যে আমার সন্তানটার আসলে কি করা উচিত, আমার সন্তানটা কিভাবে করলে তার জীবনে সফলতা আসবে, কিভাবে করলে তার জীবনে যে মানে একটা বদ্ধ গণ্ডির মধ্যে থেকে বেরোয় আসতে পারবে, এইটা আমরা কখনো বুঝি না। আমরা মনে করি ব্রিটিশরা যেমন আমাদের ব্রেনের মধ্যে ঢুকাই দিয়ে গেছে যে তোমরা ব্যবসা করবা কি জন্য, তোমরা লেখাপড়া করবা, বড় বড় চাকরি করবা, আর বৈশা বৈশা মাইনে পাইবা। ওই যে যে ব্রিটিশ যে আমাদের মাথার মধ্যে যে টেন্ডেন্সি ঢুকাই দিয়ে গেছে যে আমরা চাকরি করব, চাকরি করব, চাকরি করব, আমরা ওই চাকরির মধ্যেই আছি। দেখেন বাংলাদেশে পৃথিবীর অন্য অন্য দেশ থেকে আইসা অনেকেই বিজনেস করে। আমরা কি করি, তাদের ফ্যাক্টরি বলেন, অফিস বলেন, আমরা সেইখানে গিয়ে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিই। চাকরি দিয়ে তার গোলামের মতো সে যদি কয় আহ খাড়া, খাড়াইছি, ব, বইছি, বাস শেষ। কিন্তু বিজনেস যে আপনাকে, আপনি আরেকটা জিনিস দেখেন, জব, চাকুরির ইংলিশ ইংলিশ শব্দ তো জব। জবটাকে যদি কিনা আপনি উল্টা করেন তাহলে কি হয়, ভোজ। আপনি চাকুরি কইরা বা চাকরি কইরা সারা জীবন আপনি খায়া পইরা বাইচা থাকতে পারবেন, ভালো পোশাক পরতে পারবেন, বাজারের থেকে আপনি ভালো মাছটা কিনতে পারবেন, ভালো গোছটা কিনতে পারবেন, কিন্তু সেইটা দিয়া আপনার অর্থনৈতিক স্বাবলম্বী কোনোদিনও হইতে পারবেন না। আপনি যদি 50,000 টাকা বেতন পান চাকরি কইরা, আপনার সংসার খরচ কত? কাঁচা বাজার এবং মাছ তরকারি, চাল ডাল 20,000 টাকা, বাসা ভাড়া আছে 15,000 টাকা, 35,000 টাকা, বাচ্চাদের লেখাপড়া খরচ আছে আরো 15,000, অন্তত 10,000 টাকা, 45,000 টাকা। এরপরে ঘরে মা অসুস্থ থাকতে পারে, বাবা অসুস্থ থাকতে পারে, নিজে অসুস্থ থাকতে পারে, পরিবারের অন্য কোনো সদস্য অসুস্থ থাকতে পারে, তাদের ওষুধ টষুধ কিনে আসি না, মাস শেষে দেখবেন আপনি 10,000 টাকা ঋণ। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে কি দিচ্ছে, ডিএক্সএন এর উদ্দেশ্য কি, সেই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। ডিএক্সএন কি বলছে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি 100% সুস্থ থাকুন। এরপরে দরকার আপনার অর্থের। ডিএক্সএন কোম্পানির মাধ্যমে একটা সিস্টেম তৈরি করে সেখান থেকে আপনি মান্থলি ইনকাম নেন, গেল আপনার টাকার সমস্যা। এরপরে সময়ের স্বাধীনতা। দেখেন আহসান হাবিব লিডার প্রায়
4 বছর ওনার ডিএক্সএন এর বয়স। যখন 3 বছর হয়েছে, লিডার তো সম্ভবত গত ডিসেম্বরেই দেশে আসছিলেন। জি, জি। ডিসেম্বরের 9 তারিখে। আচ্ছা। তাইলে অলরেডি 1 বছর যাবৎ লিডার দেশে আছেন। উনি কি করছে? মাত্র 3 বছর কাতারে বইসা ডিএক্সএন করছে। এখন বাড়িতে আইসা বাচ্চাদের নিয়া, ফ্যামিলি নিয়া দিব্যি আছে। এইটাকে বলে ভাই সময় আর স্বাধীনতা। উনি এখন রিটায়ার্ড। উনি রিটায়ার্ড বাট উনার ইনকাম কিন্তু চলমান। এই যে মাঝে মধ্যে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট পাই, বিভিন্ন অ্যাড-ট্যাড দেয় যে লিডার অমুক লিডার আজকে ১ লক্ষ টাকা তার মাসিক বোনাস, ৮০,০০০ টাকা বোনাস, ৭৯,০০০ টাকা বোনাস। আজকে লিডার আমাকে একটা ইয়া দিছে যে ৪,৬০০ রিঙ্গিত বোনাস পেয়েছে। মালয়েশিয়া থেকে এক লেডি লিডার। এগুলো কি মিথ্যা? মিথ্যা না, বাস্তব। 100% বাস্তব। আরে ভাই আমি ৳১ হইলেও যদি আমি বোনাস পাই, তাইলে লিডাররাও পায়। অবাস্তব মনে করতাম তখন। যদি কিনা আমি নিজে না পাইতাম তখন মনে করতাম যে না এগুলো ভুয়া খাল্লি-বাল্লি। এগুলো সব মিথ্যা বানোয়াট। যদি আমি নিজে না পাইতাম তাইলে মনে করতাম। আমি যতটুকু কাজ করতে পারি ততটুকু কোম্পানি আমাকে বোনাস দেয়। আমি যখন বেশি কাজ করতে পারবো তখন আমাকে কোম্পানি বেশি বোনাস দিবে। এইটাই স্বাভাবিক ব্যাপার। আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করুন। অবশ্যই আপনার সফলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তোমার চাইতে দেরি আছে, আমার দিতে দেরি নেই।" আসলে তো আমরা চাইতেই জানি না। চাওয়ার যে ধরন, এখন আমি যদি বলি যে আমি আল্লাহ ধরেন আমি আ ফজরের নামাজ পইড়া বা ইশারের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, "হে আল্লাহ তুমি আমারে দাও, হে আল্লাহ তুমি আমারে দাও।" ওইখানে বইসাই রইলাম, কোন কাজ করলাম না। আল্লাহ যে দিবে সে মাধ্যমটা কোথায়? সে মাধ্যমটা হইতেছে ডিএকশন। সেই মাধ্যম অনুযায়ী আপনি কাজ করেন। আর আল্লাহর ইবাদত করেন। কেন দিবে না? 100% দিবেই দিবে ইনশাআল্লাহ। আজকে